নীতি নৈতিকতা ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করা যায় না। আবার মোহাম্মদ সেলিমের এই হুমায়ুনের সঙ্গে বৈঠকে একটা তালঘোল পরিস্থিতি সিপিআইএম এর মধ্যে তৈরি হয়ে গেল। সেই শূন্যতা থেকেই ফিরে আসতে হবে সিপিএমকে, এটাই তাদের আশু লক্ষ্য হওয়া দরকার। এই হুমায়ুন 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 করতে গিয়ে সিপিএম এর অবস্থাটা খারাপ হয়ে যাবে না তো? এই বিষয়টাই কিন্তু এখন পার্টি কমরেডদেরকে ভাবাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আর আপনারা তো জানেন, দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা রাজনৈতিক প্রতিবেদনে আসি এবং আপনাদের কাছে বিভিন্ন সমীকরণ, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কৌশল তুলে ধরি। আজকে আমরা যে দলটিকে নিয়ে কথা বলবো, এ যাবৎকালে বিভিন্ন প্রতিবেদনে সেই দলটিকে নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি আপনাদের সামনে। এবার সেই দলের মধ্যেই একটা বলা যেতে পারে মতবিরোধ বা আলোচনা শুরু হয়ে গেল। আপনারা জানেন যে কয়েকদিন আগে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করতে চলে যান জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হুমায়ুন, তিনি একটি চ্যালেঞ্জ নিয়েছেন যে এবারে তার হাতে তৈরি হওয়া নতুন দল জনতা উন্নয়ন পার্টিকে সবাই ধরে টানাটানি করবে। এ বলবে আমার কাছে এসো, ও বলবে আমার কাছে এসো, কারণ সরকার গড়ার জন্য নাকি জনতা উন্নয়ন পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মোহাম্মদ সেলিম এবং হুমায়ুনের এই 1 ঘন্টা 15 মিনিটের বৈঠক বিগত কয়েকদিন আগে, তা নিয়ে নানান জল্পনা, নানান ইকুয়েশনের খবর আপনারা শুনেছেন। কিন্তু এবার খোদ সিপিআইএম এর অন্দরে প্রশ্ন উঠে গেল যে নীতি নৈতিকতা না থাকলে কমিউনিস্ট পার্টি করা যায় না। এ প্রশ্ন কে তুলে দিলেন, কেন এই ধরনের প্রশ্ন তুলে দিলেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। কিন্তু মোহাম্মদ সেলিম এই যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে গেলেন, তাহলে কি হুমায়ুন কবিরের দলের সঙ্গে সিপিআইএম এর দলের আসন সমঝোতা হবে? নির্বাচনে কি তারা একত্রিত হয়ে লড়াই করবে? প্রচার কৌশলে কি তারা যৌথভাবে প্রচার করবে? এই প্রশ্নগুলো যখন আসতে শুরু করেছে, একই সঙ্গে এই প্রশ্ন আসতে শুরু করেছে যে মোহাম্মদ সেলিম একটি রেজিমেন্টারি দলের রাজ্য সম্পাদক, তিনি কি সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্য বা সিনিয়র আরও লিডার যারা রয়েছেন তাদেরকে জানিয়েই বৈঠকে গিয়েছিলেন, নাকি তিনি তার একক সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক? কারণ হুমায়ুন কবিরের সঙ্গে সমঝোতা হোক এমনটা কিন্তু সিপিএম এর একটা বড় অংশ চাইছে না। সিপিএম একক শক্তিতে লড়ুক, হুমায়ুন কবিরের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখা হবে না। এবং সেলিম এবং হুমায়ুনের এই বৈঠকের পরে দলের অন্দরে অনেক জল্পনা, এবং সেখানে একজন তরুণ তুর্কি নেতা, যিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সাম্প্রতিকতম নির্বাচনে, প্রতীকুর রহমান, সিপিএমের তরুণ তুর্কি নেতা, তিনি কিন্তু একটা পোস্ট করলেন। সেখানে যদিও তিনি কাউকে উদ্দেশ্য করে লেখেননি, কিন্তু সেখানে তিনি লিখেছেন, নীতি নৈতিকতা ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করা যায় না। তিনি কাউকে সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, উজ্জ্ব রেখেছেন। কিন্তু কোথাও না কোথাও সিপিএম বিরোধী দলগুলোর মধ্যে যেমন বিষয়টা খুব অড লেগেছে যে নীতি নৈতিকতার কথা বলে সিপিআইএম, সেই দলের রাজ্য সম্পাদক কি করে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে? দলের থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন? দলে কি আগে আলোচনা করে নিয়েছিলেন? সেটা যদিও আমাদের জানা নেই, আমরা সেই তথ্যের আধারে রয়েছি। কিন্তু প্রতীকুর রহমান প্রশ্ন তুলে দিলেন যে নীতি নৈতিকতার অভাব তার মানে দলে ঘটছে। এমনিতেই কংগ্রেসের সঙ্গে জোট প্রায় হচ্ছে না, তার কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বেজায় চটেছেন এই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথাতেই। কারণ সেলিম একটি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী এমন ছিলেন না, তিনি জোটের মাহাত্ম্য বুঝতেন। এটা তো বেজায় মানে চটানো একটা কথাবার্তা বলা যেতে পারে। তার ওপর আবার মোহাম্মদ সেলিমের এই হুমায়ুনের সঙ্গে বৈঠকে একটা তালঘোল পরিস্থিতি সিপিআইএম এর মধ্যে তৈরি হয়ে গেল। এবং প্রতীকুর রহমান হয়তো প্রশ্নটা তুলে দিলেন নাম না করে, কিন্তু দলের মধ্যে এমন অনেক নেতাই রয়েছেন যারা হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের এই মধ্যরাতে 1 ঘন্টা
15 মিনিটের বৈঠক সেটাকে খুব ভালোভাবে তারা নিচ্ছেন না। সিপিআইএম তাদের শূন্যতা কাটাতে বিভিন্ন পরিকল্পনা করেছে। এবারে কর্পোরেট সার্ভে হয়েছে, সেই কর্পোরেট সার্ভের রিপোর্ট উঠে এসেছে এবং অতীতে এবং সাম্প্রতিকতম সময়ে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে সিপিআইএম। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে যেখানে ভোট শতাংশ সিপিআইএমের ভালো রয়েছে, সেখানে প্রার্থী ভালো দিলে ভালো ফলাফল হবে। তাহলে একক শক্তিতে লড়াই করতে সিপিআইএমের কোথায় অসুবিধা? হঠাৎ কেন হুমায়ুনের হাত ধরাধরি করতে চাইছেন মোহাম্মদ সেলিম? এর আগেও কিন্তু দেখা গিয়েছিল আব্বাস সিদ্দিকী যখন ব্রিগেডের সভায় এসেছিলেন, মোহাম্মদ সেলিম তাকে জড়িয়ে ধরেছিলেন, সেই মঞ্চে ছিলেন অধীর চৌধুরী, তিনি বিষয়টাকে খুব একটা মেনে নিতে পারছিলেন না। এবারও সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই হুমায়ুন করতে গিয়ে সিপিএমের অবস্থাটা খারাপ হয়ে যাবে না তো? এই বিষয়টাই কিন্তু এখন পার্টি কমরেডদেরকে ভাবাচ্ছে। কমরেডরা কি ভাববেন? কমরেড মানে সংগ্রামী বন্ধু। সেই কমরেডরা কি ভাববেন যে এবারে লাল ঝান্ডা তাদের ক্ষমতা দেখিয়ে লড়াই করবে কারোর উপর ভরসা না করে, নাকি কমরেডরা ইতিউতি জনতা উন্নয়ন পার্টি বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের হাতে হাত রেখেই লড়াই করতে চাইছে, কারণ নিজেদের শক্তিকে তারা বিশ্বাস করতে পারছে না? ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বারে বারে দেব, কিন্তু এই মুহূর্তে নীতি নৈতিকতা নিয়ে একটা বিরাট প্রশ্ন দলের অন্দরে তুলে দিলেন দলেরই নেতা প্রতিকূল, অত্যন্ত সম্ভাবনাময় নেতা এবং ডায়মন্ড হারবারে কেন্দ্রে যথেষ্ট লড়াই দেওয়া বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছিলেন। প্রতিকূলের প্রশ্ন বা প্রতিকূলের এই পোস্ট নিয়ে কি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে? দলের মধ্যে কি আলোচনা হচ্ছে যে এই বিষয়টা ঠিক হয়নি? বিচার করবেন আপনারা, বিশ্লেষণ করবেন আপনারা, মতামত দেবেন আপনারা। কিন্তু এই মুহূর্তে একটা বড় অংশ সিপিআইএম এর তারা মনে করছে যে নিজেদের শক্তিকে পরীক্ষা করা দরকার, এবং সেখানে সিপিআইএম যদি কমপক্ষে 10টা আসন টার্গেট করে, সেই 10টা আসন টার্গেট করলেও এবারের নির্বাচনটা পরীক্ষা করার দরকার। নতুন কোচে হারানোর কিছু নেই, কিচ্ছু নতুন হারানোর নেই, কারণ শূন্য। সেই শূন্যতা থেকেই ফিরে আসতে হবে সিপিএমকে, এটাই তাদের আশু লক্ষ্য হওয়া দরকার। এবং তার জন্য জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের হাত ধরতে হবে, এটা দলের একটা অংশ বিশ্বাস করে। তারা তাদের পুরনো সাংগঠনিক শক্তিতে বিশ্বাস করেন এবং তারা মনে করেন সেই শক্তিতে সিপিআইএম লড়াই করলে এককভাবে তারা পরীক্ষিত হলে তারা বুঝতে পারবেন বাস্তবের মাটিতে সিপিআইএম কোথায় দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো আলোচনা পর্যন্তই। তবে আপনারা অবশ্যই দাদা দিদির রাজনীতিতে যেভাবে মন্তব্য করছেন, আপনারা কোন কোন রাজনৈতিক প্রতিবেদন আরও দেখতে চান, সরাসরি মন্তব্যে লিখুন। আপনাদের মন্তব্যকে গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব সেই ধরনের দৃষ্টিকোণ বা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।